আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের অধ্যায় ৮ মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এই অধ্যায়টির তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি। আমাদের মূলধন বাজেটিং এর সংজ্ঞাটা তো আমাদের মনে আছে। মূলধন বাজেটিং কি? একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার যে পদ্ধতিগুলো পড়েছি তার মধ্যে দ্বিতীয় পদ্ধতিটা কি ছিল? আমাদের পেব্যাক সময় পদ্ধতি। প্রথমে চলো জেনে নিই পেব্যাক সময় বলতে আমরা কি বুঝি। পেব্যাক সময় বলতে বিনিয়োগকৃত অর্থ কত সময়ে ফেরত আসবে তাকে বোঝানো হয়। অর্থাৎ আমি আজকে প্রকল্পে যেটা অর্থটুকু বিনিয়োগ করব, এই অর্থটুকু ওই প্রকল্প থেকে আমার কাছে ফেরত আসতে কতটুকু সময়ের প্রয়োজন হবে সেটি আমরা নির্ণয় করব পেব্যাক সময় পদ্ধতির মাধ্যমে। এখন আমরা চলো দেখে নিই এই পেব্যাক সময় পদ্ধতিতে আমাদের পদ্ধতিটা বা পেব্যাক সময়টা বের করার জন্য আমাদের যে সূত্রের প্রয়োজন হবে সূত্রগুলো দেখে নিই। প্রথমে দেখো, ব্যবসায়ের বিনিয়োগ বা প্রকল্প থেকে আগত আন্তঃপ্রবাহগুলো যদি সমান হয় তাহলে কি হবে? তাহলে বিনিয়োগকৃত টাকাকে বার্ষিক নগদ প্রবাহ দিয়ে ভাগ করলে আমরা পেব্যাক সময় পাবো। দেখো সূত্রটা কি হবে? পেব্যাক সময় ইকুয়াল টু প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যখন কোনো প্রকল্প থেকে আগত আন্তঃপ্রবাহগুলো সমান হবে তখন। চলো এই পদ্ধতিতে এই সূত্র ব্যবহার করে আমরা একটি অঙ্ক দেখে নিই। দেখো অঙ্কটা আগে প্রথমে তোমরা আমার সাথে সাথে তুলে নেবে, তারপর অঙ্কটা করে ফেলবে। একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৩০,০০০ টাকা। উক্ত প্রকল্প হতে আগামী ৫ বছর ১০,০০০ টাকা করে আন্তঃপ্রবাহ হবে। তাহলে দেখো এটার অঙ্কটা আমরা কিভাবে করব? এখানে প্রাথমিক বিনিয়োগ হবে ৩০,০০০ টাকা, বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ কত আছে আমাদের এখানে? ১০,০০০ টাকা। সূত্রটা প্রথমে আমরা লিখে নেব, প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। তাহলে কি হবে? দেখো আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল ৩০,০০০ টাকা, বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ ১০,০০০ টাকা। তাহলে এটাকে ভাগ করলে কত আসে দেখো তো? ৩ বছর। পেব্যাক সময় এটা একটা সময় নির্দেশ করে, যেই সময়ে আমরা আমাদের বিনিয়োগকৃত অর্থটা ফেরত পাবো। দেখো এই প্রকল্পে ৩০,০০০ টাকা বিনিয়োগ করলে ৩ বছর সময়ের মধ্যে এই বিনিয়োগকৃত অর্থটা ফেরত আসবে। অঙ্কটা করার সময় একটা জিনিস মনে রাখবে, আমাদের মূলধন বাজেটিং প্রক্রিয়ার শুধুমাত্র গড় মুনাফার হার পদ্ধতিতে আমরা ব্যবহার করি হচ্ছে নিট মুনাফা নিয়ে। এটা ছাড়া পেব্যাক সময় এবং পরবর্তীতে আমরা যে পদ্ধতিগুলো শিখব প্রতিটা পদ্ধতিতে আমরা কাজ করব হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ নিয়ে। এখন চলো আমরা দেখে নিই পেব্যাক সময় পদ্ধতির এই নগদ আন্তঃপ্রবাহগুলো যদি সমান না হয় তখন আমরা কোন সূত্রটি ব্যবহার করব। দেখো যখন প্রতি বছর আন্তঃপ্রবাহ একই হারে হয় না, অর্থাৎ অসম হয়, মানে প্রত্যেক বছর আমার নগদ আন্তঃপ্রবাহ একই হারে হবে না, অসমান হবে, তখন পরিশোধকাল নির্ণয়ে ক্রমযোজিত নগদ প্রবাহ প্রক্রিয়া ব্যবহার করা হয়। তখন আমরা কি করব? ক্রমযোজিত নগদ প্রবাহ যে প্রক্রিয়া আছে, আমরা নগদ আন্তঃপ্রবাহগুলোকে ক্রমান্বয়ে যোগ করে তারপর আমরা এই সূত্রটি ব্যবহার করে পেব্যাক সময়টা ক্যালকুলেট করব। পেব্যাক সময় ইকুয়াল টু A+NCO - C ডিভাইডেড বাই D। চলো আমরা দেখে নিই এই দ্বারা কি বোঝাচ্ছে। এখানে এ হচ্ছে যে বছরে অর্জিত জড়িত নগদ প্রবাহ নিট বিনিয়োগের কাছাকাছি আসবে। এনসিও নিট বিনিয়োগ, সি এ বছরে অর্জিত নগদ প্রবাহ, হ্যাঁ, আর ডিটা কি হবে? এ বছরের পরবর্তী বছরে অর্জিত নগদ প্রবাহ। আমরা একটা অঙ্ক করলে এই সূত্রটা পুরোপুরি বুঝতে পারবো। অঙ্কে যাওয়ার আগে আসো আমরা পেব্যাক সময় পদ্ধতির সিদ্ধান্ত নীতিটা দেখে নিই। যে প্রকল্পের পেব্যাক সময় যত কম সে প্রকল্পটি তত গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। যে প্রকল্পের পেব্যাক সময় যত বেশি সে প্রকল্পটি তত বেশি অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। যদি প্রতিষ্ঠানের হাতে এক বা একাধিক বিনিয়োগ সুযোগ বা প্রকল্প থাকে তাহলে বিনিয়োগ সুযোগ বা প্রকল্পগুলোকে পেব্যাক সময় অনুযায়ী ক্রমান্বয়ে সাজানো হয়। পরবর্তীকালে প্রতিষ্ঠানের তহবিলের পর্যাপ্ততা সাপেক্ষে বিনিয়োগ সুযোগ বা প্রকল্প গ্রহণ করা হয় এবং অবশিষ্টগুলো বাতিল করা হয়।
এটা ছাড়া আরও কিছু সিদ্ধান্ত নিতে আছে। দেখো, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা মাপকাঠি হিসেবে ব্যবহৃত পেব্যাক সময় নির্ধারণ করে থাকে। কোম্পানি কর্মকর্তারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় যেমন বিনিয়োগের ধরন, স্থায়ী সম্পত্তি ক্রয়, ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন পদ্ধতির প্রতিস্থাপন বা আধুনিকায়ন, বিনিয়োগ বা প্রকল্প ঝুঁকি এবং অন্যান্য বিষয়ে চিন্তাভাবনা করে এই পেব্যাক সময় একটা নির্ধারণ করে দেয়। গণনাকৃত পেব্যাক সময় যদি ব্যবস্থাপনা কর্তৃক পূর্বে নির্ধারিত পেব্যাক সর্বোচ্চ যে পেব্যাকটা সময় থাকে সেটা অপেক্ষা কম হয়, তাহলে প্রকল্পটা গ্রহণ করা হয়। আর যেটা গণনা করা হয় এই পেব্যাক সময় যদি ব্যবস্থাপনা কর্তৃক পূর্ব নির্ধারিত সর্বোচ্চ পেব্যাক সময় অপেক্ষা বেশি হয়, তাহলে প্রকল্পটা বর্জন করা হয়। এখানে দেখো, যদি নগদ আন্তঃপ্রবাহগুলো সমান না হয় তাহলে কিভাবে অঙ্কটা করতে হবে। একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ৪৫,০০০ টাকা এবং বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ প্রথম বছর ১২,০০০ টাকা, দ্বিতীয় বছর ১৪,০০০ টাকা, তৃতীয় বছর ১৫,০০০ টাকা, চতুর্থ বছর ২৩,০০০ টাকা এবং পঞ্চম বছর ২৬,০০০ টাকা। পেব্যাক সময় নির্ণয় করো। এখানে আমরা যে একটা কাজটা করব, প্রথমে আমাদেরকে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ বের করে নিতে হবে। এভাবে আমাদেরকে প্রথমে একটি ছক করতে হবে। বছর আমাদের কত ছিল? ৫ বছর ছিল। আমরা ছকের প্রথম কলামে ১, ২, ৩, ৪, ৫ লিখে নেব। এরপর নগদ আন্তঃপ্রবাহ যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল ১২,০০০, ১৪,০০০, ১৫,০০০, ১৩,০০০, ২৩,০০০, ২৬,০০০, এটা আমরা লিখে ফেলবো। এখন আমাদের দেখতে হবে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ আমরা কিভাবে বের করব। এটা কিছুই না, এটা আমরা এই নগদ আন্তঃপ্রবাহগুলোকে আমরা ক্রমান্বয়ে যোগ করব। আমরা ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কিভাবে বের করব? দেখো, এই ১২,০০০ টাকাকে আমরা সরাসরি এখানে রেখে ফেললাম ১২,০০০ টাকা। এবার এই ১২,০০০ টাকার সাথে আমরা পরবর্তী বছরে দ্বিতীয় বছরের নগদ আন্তঃপ্রবাহ কত ছিল? ১৪,০০০ টাকা। এই ১৪,০০০ টাকা যোগ করব। যোগ করে কত পাবো আমরা? ২৬,০০০ টাকা। এই ২৬,০০০ টাকা আমরা এখানে লিখব। দ্বিতীয় বছর ২৬,০০০ টাকা হবে আমাদের দ্বিতীয় বছরে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। এরপর এই ২৬,০০০ টাকার সাথে আমরা এই তৃতীয় বছর পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহ যোগ করব। যোগ করলে আমরা কত পাবো? এই ১৫,০০০ টাকার সাথে যোগ করলে আমরা পাবো ৪১,০০০ টাকা। এই ৪৯,০০০ টাকা আমরা এখানে বসিয়ে দিলাম। এটার সাথে আমরা চতুর্থ বছরের ২৩,০০০ টাকা যোগ করে পেলাম ৬৪,০০০ টাকা। এর পরবর্তীতে আমরা এই ৬৪,০০০ টাকার সাথে পরবর্তী বছরের যে নগদ আন্তঃপ্রবাহ ২৬,০০০ টাকা যোগ করব। যোগ করে আমরা কত পাবো? ৯০,০০০ টাকা। এভাবে আমরা প্রথমে এই ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহগুলো যোগ করে নেব। যোগ করার পরে তাহলে দেখো আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল আমাদের এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখন আমাদেরকে প্রথমে দেখতে হবে এ কোনটা। আমরা বলেছিলাম এ হবে কোনটি হবে? যেই বছরের নগদ ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, এই যে এই সারিটা, যেই বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি ছিল। আমাদের প্রাথমিক বিনিয়োগ কত ছিল? ৪৫,০০০ টাকা। দেখো এখানে ৬৪,০০০ টাকা, এটা ৪৫,০০০ টাকা ক্রস করবে। তার আগের বছরে কত ছিল? ৪১,০০০ টাকা। এটা কত হবে? এটি তাহলে হবে হচ্ছে ৪৫,০০০ টাকার কাছাকাছি। তাহলে এটা কোন বছর ছিল? এটা ছিল আমাদের তৃতীয় বছর। তাহলে ৩ নম্বর বছর আমরা পাশে আমরা ব্র্যাকেটে এ লিখে ফেলবো। ৩ নম্বর বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ হবে প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি। এনসিও তো আমরা জানি ৪৫,০০০ টাকা। সি কোনটা হবে? এই এ বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। এই এ বছর যদি ৩ হয় তাহলে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কত হবে? ৪১,০০০ টাকা। আর ডি কোনটা হবে? ডি হবে এর ঠিক পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহ, নট ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। এটা কত হবে? ২৩,০০০ টাকা। তাহলে আসো আমরা সূত্রে মানটা বসিয়ে দিলাম। সূত্রে মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশন করলে কত আসো? দেখো আমাদের ৩.17 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী একটা উদাহরণ আছে, উদাহরণে চলে যাই। পরবর্তী উদাহরণে কি আছে দেখো। পদ্মা কোম্পানির ক এবং খ নামক দুটি কোম্পানিতে বিনিয়োগ করার চিন্তাভাবনা করছে। প্রকল্প দুটির অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ। প্রারম্ভিক বিনিয়োগ দুইটা প্রকল্পেরই ৫০,০০০ টাকা। এখানে
আগামী ৫ বছরের কর পরবর্তী নিট মুনাফা দেওয়া আছে। আয়ুষ্কাল ৫ বছর, ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। এখানে দেখো এই অঙ্কে সরাসরি নগদ আন্তঃপ্রবাহ দেওয়া নেই। দেওয়া না থাকলে আমাদের কি করতে হবে? নগদ আন্তঃপ্রবাহটা বের করে নিতে হবে। বের করে তারপর আমরা সূত্রের মাধ্যমে পেব্যাক সময়টা নির্ণয় করব। তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? বার্ষিক অবচয় বের করতে হবে, কারণ আমাদেরকে কি করতে হবে? নগদ আন্তঃপ্রবাহ বের করে নিতে হবে। ঠিক আছে, নগদ আন্তঃপ্রবাহ বের করে নিতে হলে কি করতে হবে? আমাদের নিট মুনাফার সাথে অবচয়টা যোগ করতে হবে। ঠিক আচ্ছা, দেখো প্রথমে আমরা বার্ষিক অবচয়টা বের করি। আমাদের এই অঙ্কের প্রারম্ভিক বিনিয়োগ ছিল ৫০,০০০ টাকা, যেখান থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা বাদ দেব। বাদ দিয়ে আমরা এটার আয়ুষ্কাল দিয়ে ভাগ দিলাম। কত পেলাম আমরা? ৯,০০০ টাকা। এরপর দেখো প্রকল্প কয়ের নগদ প্রবাহ নির্ণয় করব। আমরা এরকম একটা ছক করে নেব। আমাদের বিবরণের একটা কলাম থাকবে এবং এখানে আমাদের ১ থেকে ৫ পর্যন্ত লিখব। ৫ বছরের আমাদের নগদ আন্তঃপ্রবাহ বের করব। কর পরবর্তী নিট মুনাফাটা আমাদের দেওয়া আছে প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা প্রথমে এটা লিখে ফেলবো। এটার সাথে আমাদেরকে প্রথমে কি যোগ করতে হবে? অবচয় যোগ করতে হবে। কর পরবর্তী নিট মুনাফা পর্যন্ত আমরা বের করা গড় মুনাফার হার পদ্ধতিতে আমরা শিখেছি, তাই না? তাহলে আমরা যদি ওই পর্যন্ত বের করতে পারি তাহলে নগদ আন্তঃপ্রবাহ আমরা বের করতে পারবো। তাহলে কি করতে হবে? দেখো, কর পরবর্তী নিট মুনাফার সাথে প্রথমে আমরা অবচয় যোগ করব, প্রত্যেক বছর অবচয় যোগ করব, এবং অঙ্কে যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে তাহলে আমরা এটা শুধুমাত্র শেষের বছর যোগ করব। ডট ডট দিতে হবে প্রথম থেকে বাকি বছরগুলোতে, শুধুমাত্র শেষের বছরে আমরা ভগ্নাবশেষ মূল্য দেওয়াটা যোগ করব। কোনো অঙ্কে যদি কার্যকরী মূলধন দেওয়া থাকে তাহলে সেটা আমরা শুধুমাত্র শেষের বছরে যোগ করব। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এভাবে যোগ করলে আমরা কি পেয়ে যাব? নগদ আন্তঃপ্রবাহ। এই নগদ আন্তঃপ্রবাহ পর্যন্ত যদি আমরা পেয়ে যাই, এই যে ১৪,২০০, ১৩,৩০০, ২২,৮০০, ১৭,০০০, ২৫,৬০০, তাহলে কিন্তু আমরা এরপর বাকি অঙ্কটুকু তো আমরা করতেই পারবো, কারণ আমরা পেব্যাক সময় নির্ণয় করা আমরা শিখে গিয়েছি। এটার জন্য আমাদের কি করতে হবে? ওই নগদ আন্তঃপ্রবাহ থেকে আমাদের প্রথমে একটা ছক করতে হবে। ছক করে আমরা কি করব? প্রথমে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহগুলো বের করে নেব। কিভাবে বের করব? কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি বলেছি ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কিভাবে ক্যালকুলেট করতে হয়। প্রথম বছরে যেটা ছিল পেলাম আমরা সরাসরি বসিয়ে দিয়েছি। প্রথম বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহের সাথে দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ আমরা যোগ করব। ১৪,২০০ বসিয়ে দিয়েছি, এটার সাথে দ্বিতীয় বছর যোগ করে আমরা দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ পাবো ২৭,৫০০। এটার সাথে ২২,৮০০ যোগ করব পরবর্তী বছরেরটা, তাহলে আমরা পরবর্তী বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ ৫০,৩০০ পেয়ে যাব। এটার সাথে আমরা আবার ১৭,০০০ যোগ করলে আমরা পাবো ২৭,৩০০। এটার সাথে আবার আমরা ২৫,৬০০ যোগ করলে পাবো ৯২,৯০০। এরপর আমরা সূত্রটা লিখলাম। এখন আমরা আইডেন্টিফাই করব আমাদের এ কোনটা। এ কোনটা হবে? দেখো, কোন বছরের নগদ আন্তঃপ্রবাহ আমাদের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি এসেছে। দেখো তো কোন বছর হবে এটা? এটা দ্বিতীয় বছর হবে, কারণ দ্বিতীয় বছরে ২৭,৫০০ টাকা আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল যে ৫০,০০০ টাকা, সেটার কাছাকাছি এসেছে। ৫০,৩০০টা কিন্তু আবার ক্রস করে যাচ্ছে। তাহলে সি কোনটা হবে? সি হবে এই এ বছরের নির্ণীত যে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। ডি কোনটা হবে? এ বছরের পরবর্তী বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। আমরা তিনটা যখন পেয়ে যাব, সূত্রে আমরা শুধুমাত্র মানটা বসাবো। মান বসিয়ে ক্যালকুলেশন করে দেখো আমাদের অ্যান্সারটা কত আসে? ২.৯৮ বছর। ঠিক একইভাবে আমরা প্রকল্প খ এর পেব্যাক সময়টা আমরা এখন নির্ণয় করে নেব। তাহলে দেখো, প্রথমে বার্ষিক অবচয়টা আমরা দেখে নিই। একইভাবে কত পেয়েছি আমরা? ৯,০০০ টাকা। তাহলে আমরা কি করব? প্রকল্প খ এর নগদ প্রবাহটা আগে নির্ণয় করে নিই। কি করতে হবে? আমরা প্রথমে এরকম একটা আগের মতোই ছক করে নেব। ছক করে প্রথমে আমরা প্রশ্ন থেকে কর পরবর্তী নিট মুনাফাটা আমরা লিখে ফেলবো। এটার সাথে আমরা কি যোগ করব? প্রকল্পের অবচয়টা যোগ করব, এবং একইভাবে একদম শেষের বছরে ভগ্নাবশেষ মূল্যটা যোগ করব। ভগ্নাবশেষ মূল্য আমরা প্রথম বছরগুলোতে যোগ করব না। মনে রাখবে, অঙ্কে যদি ভগ্নাবশেষ মূল্য বা এবং সাথে যদি কার্যকরী মূলধনও দেওয়া থাকে, কার্যকরী মূলধন দেওয়া থাকলেও ওটা শুধুমাত্র শেষের বছরে যোগ হবে, প্রথম বছরগুলোতে এটা যোগ হবে না। এভাবে যোগ করে আমরা পেয়ে যাব কি? নগদ আন্তঃপ্রবাহ। এই নগদ আন্তঃপ্রবাহ নিয়ে আমরা কি বের করব? আমরা
পেব্যাক সময় বের করব আমরা যে পরবর্তীতে যে পদ্ধতিগুলো আছে এনপিভি, আইআরআর, ওগুলোর ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু নগদ আন্তঃপ্রবাহ নিয়ে কাজ করতে হবে। এরপর দেখো, এরপর আমরা প্রথমে কি করব, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ একইভাবে বের করে ফেলবো। প্রথম বছর এটার সাথে দ্বিতীয় বছর যোগ করে দ্বিতীয় বছরের ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ 38,500, এটার সাথে 16,200 যোগ করে আমরা পাবো 54,700, 54,700 সাথে 12,900 যোগ করে পাবো 67,600, এটার সাথে 19,600 যোগ করে পাবো 87,200। এবার আসো আমরা পেব্যাক সময়টা বের করে ফেলি। পেব্যাক সময়ের সূত্রটা লিখলাম। এবার খেয়াল করো, এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এ কোনটা হবে, এ আমরা কোন ক্ষেত্রে লিখব, 38,500 যে কর্মজড়িত নগদ আন্তঃপ্রবাহ, এটা আমাদের প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি গিয়েছে। প্রাথমিক বিনিয়োগ ছিল 50,000 টাকা, তাহলে দেখো 54,700 আবার 50,000 ক্রস করে যায়। তাহলে আমরা এখানে এটা লিখে ফেললাম 2-এর পাশে। এই এ বছরের মানে দ্বিতীয় বছরের কর্মজড়িত নগদ আন্তঃপ্রবাহ 38,500 টাকা, এটা হবে সি। এবং এর পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহটা হবে আমাদের ডি, যেটা 16,200 টাকা। এখন আর কিছুই না, আমরা সূত্রের মানটা বসালাম। সূত্রের মানটা বসাও, এরপর এটা ক্যালকুলেশন করে দেখো অ্যান্সার এটা এসেছে নাকি, 2.7098 বছর। আমরা দুইটা প্রকল্পের পেব্যাক সময় পেয়ে গেলাম। এক্ষেত্রে দেখো কোনটা গ্রহণ করা উচিত, খ প্রকল্পটা গ্রহণ করা উচিত, কারণ খ প্রকল্পের পেব্যাক সময়টা কম। এখন চলো আমরা একটি বোর্ড প্রশ্ন দেখি, যেটা আমরা সলভ করে ফেলি। প্রশ্নটা দেখো, সুন্দরবন ফার্মা লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক বিনিয়োগের উদ্দেশ্যে নিম্নোক্ত দুটি প্রকল্প নির্বাচন করেছেন। প্রকল্প এ, প্রকল্প বি। প্রকল্প এর প্রারম্ভিক বিনিয়োগ কত, 1,50,000 টাকা দুইটা প্রকল্পের ক্ষেত্রে। কর পরবর্তী মুনাফা দেওয়া আছে, পেব্যাক সময় কর প্রকল্পের দেওয়া আছে। দেখো, কোম্পানির আর্থিক ব্যবস্থাপক উভয় প্রকল্পের বার্ষিক অবচয় নির্ধারণ করে 37,500। এখানে দেখো বার্ষিক অবচয় দেওয়া আছে। হ্যাঁ, তিনি দ্রুততম সময়ে মূলধন ফেরত পাওয়ার বিষয়টি বিবেচনা করে প্রকল্প বিবেচনা করেন। এক্ষেত্রে কতে দেখো মূলধন রেশনিং কি, খতে কি আছে, পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যাখ্যা করো। উদ্দীপকে কি বলছে, প্রকল্প এ এর গড় মুনাফার হার নির্ণয় করো। আমাদের এক্ষেত্রে কর পরবর্তী মুনাফা দেওয়া আছে, আমাদেরকে শুধুমাত্র গড় মুনাফার হারটা নির্ণয় করতে হবে। আর এখানে কি করতে হবে, উদ্দীপকের উল্লেখিত আর্থিক ব্যবস্থাপক যে বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছেন তার যৌক্তিকতা। আর্থিক ব্যবস্থাপক কি করেছে, কি সিদ্ধান্ত নিয়েছে, দেখো দ্রুততম সময়ে মূলধন ফেরত পাওয়া, তার মানে সে এখানে পেব্যাক সময় পদ্ধতিটা ব্যবহার করেছে। এই বিষয়টা বিবেচনা করে সে বি প্রকল্প নির্ধারণ করেছে। এখন এটার জন্য আমাদের কি করতে হবে, বি প্রকল্পের পেব্যাক সময়টা আমাদের নির্ণয় করে নিতে হবে। তাহলে চলো আগে গড়টা করি। গড় সমাধানে এসে দেখো প্রকল্প এ এর গড় মুনাফার হারটা নির্ণয় করব। গড় মুনাফার হারের সূত্র কি আমরা জানি, গড় কর পরবর্তী নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। এখানে দেখো গড় কর পরবর্তী নিট মুনাফাটা আমরা কীভাবে বের করব, মোট কর পরবর্তী নিট মুনাফা ডিভাইডেড বাই বছরের সংখ্যা। সৃজনশীল প্রশ্নগুলো সাধারণত এরকম আসে যে দুইটা পদ্ধতি থেকে একটা সৃজনশীল প্রশ্ন হয়। তোমরা এই অঙ্কটা করলে এই অঙ্কটার প্রশ্নপত্রটা দেখার পর আমরা এটা বুঝতে পারছি। আমরা দেখো প্রশ্নপত্রে যেটা দেওয়া ছিল, আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল কর পরবর্তী মুনাফাগুলো আমরা এখানে লিখে ফেললাম। বছরের সংখ্যা ছিল 4, 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 15,000 টাকা গড় কর পরবর্তী নিট মুনাফা। আর কি দরকার, আমাদের গড় বিনিয়োগ দরকার। গড় বিনিয়োগ কীভাবে বের করবো, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। তাহলে দেখো অঙ্কে আমাদের কোনো ভগ্নাবশেষ মূল্য দেওয়া ছিল না, ঠিক আছে, অবচয়টা সরাসরি দেওয়া ছিল কিন্তু কোনো ভগ্নাবশেষ মূল্য দেওয়া ছিল না। দেওয়া না থাকলে আমরা লিখবো 0। 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা, 75,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে গড় মুনাফার হারের যে সূত্রটা ছিল আমরা গত ক্লাসে করেছি, কর পরবর্তী নিট মুনাফাকে আমরা গড় বিনিয়োগ দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দেব। তাহলে দেখো কত পেলাম আমরা, 15,000কে আমরা 75,000 দিয়ে ভাগ দিয়ে আমরা 100 দিয়ে গুণ করলাম, কত পেয়েছি আমরা, 20%। আচ্ছা, এবার চলো আমরা ঘর সলিউশনটা করি। ঘর সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, প্রকল্প বি এর পেব্যাক সময় নির্ণয় করতে হবে। এর জন্য আমাদের এই অঙ্কের ক্ষেত্রেও নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করে নিতে হবে, তাই না। কিভাবে নির্ণয় করব আমরা বলেছিলাম, আমাদের যে আমাদের যে কর পরবর্তী নিট মুনাফাগুলো আছে প্রকল্প বি এর ক্ষেত্রে, সেটা আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো। এটার সাথে আমাদের প্রশ্নপত্রে যে অবচয়টা দেওয়া আছে এটা আগে যোগ করব। যোগ করলে কি পাবো আমরা, নগদ আন্তঃপ্রবাহ, ঠিক আছে। একটু খেয়াল করো, এই অঙ্কে আমাদের কোনো
ভগ্নাবশেষ মূল্য দেওয়া নেই, যে কারণে আমাদের সেটা যোগ করতে হবে না। দেওয়া থাকলে আমরা শুধুমাত্র শেষের বছরে যোগ করতাম। এতটুকু পেয়ে গেলে আমরা পেব্যাক সময় আমরা নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা ছকটা বের করব। ছকে আমরা কি করব, আমরা এর আগে যে নগদান্ত প্রবাহগুলো 4 বছরে বের করেছিলাম লিখে ফেললাম। এখান থেকে আমরা প্রথমে ক্রমযোজিত নগদান্ত প্রবাহ যোগ করব, বের করব। এই 62,500 সরাসরি লিখে ফেললাম। এটার সাথে 53,500 যোগ করে 1,16,500, এটার সাথে 54,500 যোগ করলাম, আমরা পেলাম 1,70,500। এটার সাথে 55,500 যোগ করে 22,600, 2,26,000। আমরা সূত্রটা লিখে ফেললাম। এবার আমরা এটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে আমাদের ছিল 1,50,000 টাকা প্রাথমিক বিনিয়োগ। তাহলে খেয়াল করো, আমাদের কোনটা হবে দ্বিতীয় বছরে, আর দ্বিতীয় বছরের আমাদের ক্রমযোজিত নগদান্ত প্রবাহ হবে সি, এবং ডি হবে পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহ। আমরা লিখে ফেললাম। এবার সূত্রে আমরা মানটা বসিয়ে ফেলি। বসিয়ে আমরা দেখি আমাদের কত এসেছে অ্যান্সার এসেছে আমাদের 2.623 বছর। তাহলে দেখো, আমাদের এই অঙ্কের ক্ষেত্রে প্রকল্প এর একটা পেব্যাক সময় দেওয়া ছিল 2.86 বছর, আর এক্ষেত্রে আমাদের প্রকল্প বি এর ক্ষেত্রে পেলাম 2.623 বছর। তাহলে সুন্দরবন ফার্মার যে আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত নিয়েছিল সেটা যৌক্তিক। আশা করি পেব্যাক সময় পদ্ধতিটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পেব্যাক সময় পদ্ধতির সুবিধাগুলো দেখে নিই। দেখো, পেব্যাক সময় সহজে বোঝা যায় এবং গণনা করা যায়। গণনা প্রক্রিয়া ছোট হওয়ার কারণে কম সময়ে পেব্যাক সময় নির্ণয় করা যায়। এ পদ্ধতিতে তারল্যকে গুরুত্ব দেওয়া হয়। যে প্রকল্পের পেব্যাক সময় কম সেটি গ্রহণ করা হয় বিধায় ব্যবসায় তারল্য বজায় থাকে। এ পদ্ধতিতে মুনাফার পরিবর্তে নগদ প্রবাহকে বিবেচনা করা হয়। এই পদ্ধতিতে আন্তঃপ্রবাহ অত্যন্ত সহজ হওয়ায় প্রকল্প মূল্যায়নের ব্যয় কম হয়, আর স্বল্পমেয়াদী একটি ফার্মের কার্যদক্ষতা পরিমাপের ক্ষেত্রে এই পদ্ধতি অধিকতর উপযুক্ত। পেব্যাক সময় পদ্ধতির সীমাবদ্ধতা কিছু আছে, দেখে নিই আমরা। পরিশোধকাল পদ্ধতিতে বিনিয়োগকৃত অর্থ পুনরুদ্ধারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। পেব্যাক সময় পদ্ধতিতে কোনো লাভের হার জানা যায় না। এর একটি সময়কাল যখন বিনিয়োজিত মূলধন ফেরত আসবে বলে আশা করা হয়। পেব্যাক সময় যখন অতিবাহিত হয়ে যায়, এরপর প্রতিষ্ঠানটির কোনো লাভ হবে না। ওই পেব্যাক সময় অতিবাহিত হলে প্রতিষ্ঠানটির কোনো লাভ হবে না, প্রতিষ্ঠানটি কেবল ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। পেব্যাক পদ্ধতিতে পেব্যাক কালের বাইরের নগদ প্রবাহ গণনা করা হয় না। আমরা যদি 2 বছর সময় পাই কোনো একটা প্রকল্পের পেব্যাক সময়, এটার বাইরে যে নগদ প্রবাহ থাকে সেটা আর গণনা করা হয় না। 2 বা ততোধিক প্রকল্পের ক্ষেত্রে যেটা পেব্যাক সময় কম সেটা গ্রহণ করা হয়, আর যদি একটি প্রকল্প থাকে তবে সেটা গ্রহণ করা হবে কিনা তা সহজে বের করা যায় না। পেব্যাক পদ্ধতিতে আমরা এটা সবথেকে বড় সমস্যা কি, এটা অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয় না। আমরা অর্থের সময় মূল্য অধ্যায়ে কী জেনেছি, আগামী বছরে 1,000 টাকা 5 বছর পরের 1,000 টাকা থেকে অধিকতর মূল্যবান, কিন্তু পেব্যাক সময় পদ্ধতিতে আমরা কি দেখছি, অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না। আজকের হোমওয়ার্কটা একটু নোট ডাউন করে নাও। এটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছে। এখানে দেখো কিছু এমসিকিউ দেওয়া আছে, এটাও একটু নোট করে নাও। আশা করি তাহলে আজকে তোমরা পেব্যাক সময়টা বুঝতে পেরেছো। সবাই অঙ্কগুলো বাসায় একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।